মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, জি মিস। ঠিক আছে, তাহলে আমরা খতিয়ানটা শুরু করি। খতিয়ানের ক্লাসটা নেওয়ার পর তোমাদের বোর্ডের কিছু কোশ্চেন আছে, সেগুলো সলিউশন দিয়ে দিব, বাড়ির কাজ হিসাবে করবে। তারপর গ্রুপটাতে আছে, তোমরা একটু প্লিজ বাড়ির কাজটা কমপ্লিট করে ছবি তুলে একটু পাঠিয়ে দেবে, আমি চেক করে দিব। দেখো, আমাদের পাঠ্য বইয়ে যে একটা কাজ দেওয়া আছে, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ। 2017 সালে মার্চ 1 তারিখে জনাব শাহীন নগদ 1 লাখ টাকা নিয়ে শাহীন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায় অন্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। আচ্ছা, তাহলে নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, এটা জাবেদাটা কি হবে একটু বলো তো, তোমাদের মধ্যে যে কেউ একজন। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। রাইট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন একটু বলো, নগদান হিসাবে যদি আমরা উদ্বৃত্ত নির্ণয় করি, তখন নগদান হিসাবে খতিয়ান প্রস্তুত করছি, তখন এই জাবেদাটায় কিভাবে লিপিবদ্ধ হবে নগদান হিসাবে বলো তো, কিভাবে আসবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে কিভাবে হবে এই লেনদেনটা বলো তো? আমরা যদি নগদান মূলধন হিসাব ডেবিট দিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, কি হবে তাহলে? মূলধন হিসাব ডেবিট দিকে আমরা আমাদের একটা মনে রাখতে হবে সহজ উপায়, সেটা কি? যখন আমরা নগদান হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করব, তখন আমরা খুঁজবো কোন জাবেদাগুলো নগদান সম্পর্কিত আছে, সেগুলো আগে দেখব। তো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট যেহেতু আমাদের জাবেদাটা, তাহলে নগদান ডেবিট আমরা ডেবিট দিকে লিখবো বিপরীত হিসাব নামে। তাহলে বিপরীত হিসাব নামটা কি ছিল? আমাদের মূলধন হিসাব ছিল, এই জন্য ডেবিট দিকে মূলধন হিসাব নামে আসবে। এভাবে আমরা খতিয়ান প্রস্তুত করব। মার্চের 2 তারিখে আশাপত্র প্রায় 20,000 টাকা, জাবেদাটা বলো তো? মিস আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, হ্যাঁ, তাহলে আশাপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর মার্চের 3 তারিখ পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা, কি হবে এটি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। রাইট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। মার্চের 5 তারিখ পণ্য বিক্রয় 25,000 টাকা, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 8 তারিখ বই ফেরত 2,000 টাকা, বই ফেরত 2,000 টাকা। কি হবে এটি জাবেদা? বই ফেরতটা কি বলতো? বই ফেরতের ক্রয় ফেরত। রাইট, বই ফেরতের আরেকটা নাম হচ্ছে ক্রয় ফেরত। তাহলে জাবেদাটা কি হবে? পণ্য বাকিতে ক্রয়, দেখো কি বলা হয়েছিল, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখন কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, হ্যাঁ, বই ফেরত হিসাব ক্রেডিট। রাইট, পাওনাদার হিসাব ডেবিট, বই ফেরত হিসাব কি হবে? ক্রেডিট হবে। কারণ ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হবে, তখন একদিকে দায় হ্রাস পাবে আর একদিকে খরচ হ্রাস পাবে। তাহলে দায় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। ঠিক একইভাবে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, আমার ব্যয়টা হ্রাস পেয়েছে, এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যাবে। ঠিক একইভাবে দায় হ্রাস পাবে, এই জন্য দায় কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে, অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট হবে দায় হ্রাস পাওয়াতে। 18 তারিখ বলো, সরি 12 তারিখ, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, পাওনাদারকে পরিশোধ, পাওনাদার ডেবিট আর নগদান ক্রেডিট। হ্যাঁ, এখানেও দায় হ্রাস পেয়েছে, এই জন্য পাওনাদার হচ্ছে ডেবিট, নগদ টাকা পরিশোধ করাতে আমাদের সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদের হিসাব ক্রেডিট। ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা,
ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। রাইট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর বলতো শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় ৬,০০০ টাকা। ক্রয় হিসাব ডেবিট না, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, ভেরি গুড। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম যে যখন নগদ কিংবা চেক কিংবা বিলের মাধ্যমে এরকম যদি উল্লেখ থাকে তখন কার কাছে বিক্রি হচ্ছে কিংবা ক্রয় হচ্ছে সেটা দেখার বিষয় না। এই জন্য যেহেতু চেক মারফত, তার মানে চেকের মাধ্যমে হলে এখানে ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আর যেহেতু খরচ করা হয়েছে, ক্রয় করাতে খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। 28 তারিখে কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে চলো আমরা একটু এই জাবেদাগুলো কিভাবে খতিয়ানে আমরা স্থানান্তর করবো এবং উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করবো এক নজরে একটু দেখে নিই। আমাদের পাঠ্য বইয়ে এটা করে দেওয়া আছে সমাধানটা। তোমরা এতক্ষণ বলেছো জাবেদাটা দেখো, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর দেখো জাবেদাটা লেখার নিয়মটা আমি কিন্তু ক্লাসেও বলেছি। দেখো দুইটা এখানে সব অক্ষর থেকে একটু দূরে লিখতে হবে পরেরটা। নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আরেকটি কথা, জাবেদা যখন করতে বলবে তখন অবশ্যই হিসাবের নাম আর ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে কিন্তু 50% নাম্বার কেটে দিবে। এই জন্য এটা কিন্তু ভুল করতে পারবে না, ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, তারপর আমরা দেখি যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ক্রেডিট, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই আমরা পেয়েছি লেনদেনগুলো। তারপর আমরা দেখো জাবেদা করার পর আমরা ডেবিট এবং ক্রেডিট যোগ করে 2 টার্ম দিয়ে কি করবো, হিসাবটাকে বন্ধ করে দিব। আর এখানে মোট কথাটা লিখে রাখবো, লিখবো যে মোট। আচ্ছা, এখন দেখো আমরা যে এই জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করব, এখানে কতগুলো হিসাবের বই হবে আমরা সেই জাবেদা থেকে বের করব। জাবেদা থেকে যদি বের করি তাহলে এখানে কি নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বই ফেরত হিসাব, ব্যাংক হিসাব। তারপর কি এখানে বেতন হিসাব। এই আমাদের হিসাব, এখানে 9টা হিসাবের নাম আমরা পেলাম। আমরা কয়টি নিয়মে খতিয়ান প্রস্তুত করতে পারি, কে বলতে পারবে বলো তো? দুইটি পদ্ধতিতে, একটি হচ্ছে টি ছক আর একটি হচ্ছে চলমান জের ছক। কে বলতে পারবে তোমাদের মধ্যে আধুনিক ছক কোনটিকে বলা হয়? চলমান। ছক। চলমান জের ছকটিকে আমরা আধুনিক ছক হিসেবে গণ্য করি। আর টি ছকটি হচ্ছে সনাতন। সনাতন নিয়মে এই টি ছকের মাধ্যমে কি করা হয়, খতিয়ান প্রস্তুত করা হয়। তাহলে বইটি তোমরা একটু সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাবেদাটা সামনে রাখলে এবং বইটি যদি সামনে রাখো, বইয়ের থেকে জাবেদাগুলো দেখলে আমরা খতিয়ানগুলো খুব সহজে বুঝতে পারবো। সবাই একটু বের করো, তোমাদের পাঠ্য বইটি একটু সামনে রাখো, বারবার নাহলে স্লাইডে যেতে হবে। পাঠ্য বইটি সামনে রাখো, এটি হবে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 85। পৃষ্ঠা 85 একটু দেখো। এখানে নগদান হিসাব তোমরা আগেই বলেছো, নগদান হিসাবে আমরা যে করব তাহলে মূলধন হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে বসবে বিপরীত হিসাব নাম ছিল মূলধন হিসাব, মার্চের 1 তারিখে 1 লক্ষ টাকা। তারপর মার্চের 2 তারিখে নগদান হিসাব ক্রেডিট ছিল, তাহলে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম ছিল আমাদের আসবাবপত্র হিসাব 20,000 টাকা। তারপর দেখো 5 তারিখে নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে বসবে আমাদের বিপরীত হিসাব নাম হচ্ছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব নামে আসবে কত, 25,000 টাকা। তারপর
12 তারিখ 12 তারিখে লেনদেন কি বলো? তোমাদের সামনে বই আছে মেয়েরা? বইটি আছে সামনে, পৃষ্ঠা 85। জি মিস। হ্যাঁ, তাহলে দেখো তো 12 তারিখেরটা কি হবে? মার্চের 12 তারিখ। পেয়েছো 85 পৃষ্ঠা? দেখো মার্চের 12 তারিখ বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। পেয়েছো জাবেদাটা মার্চের 12 তারিখে? একটু রেসপন্স করতে হবে তো মা। দেখো নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম কি আছে? পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব নামে আসবে 10,000 টাকা। তারপর দেখো মার্চের 18 তারিখ নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম কি আছে? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব নামে আসবে কত? 15,000 টাকা। তারপর দেখো 28 তারিখ বেতন হিসাব ডেবিট আছে, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তাহলে নগদের হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম কি আছে? বেতন হিসাব। বেতন হিসাব নামে আসবে কত? 5,000 টাকা। তোমরা অবশ্যই খেয়াল করবে, যেদিকে বেশি থাকবে সেটা আমরা যোগ করে দুই দিকে লিখবো, লিখে দুই টার্ম দিয়ে ক্লোজ করব হিসাবটাকে। তাহলে দেখো ডেবিট দিকে বেশি আছে 1,25,000 টাকা, তাহলে 1,25,000 টাকা আমরা দুই দিকে লিখে দুই টার্ম দিয়ে ক্লোজ করব। তারপর 1,25,000 টাকা থেকে এখন আমরা মাইনাস করব 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা। এগুলো মাইনাস করার পর যে পার্থক্যটি থাকবে সেটি হচ্ছে আমাদের উদ্বৃত্ত বা জের। তাহলে ব্যালেন্স শিটে কত হবে? 75,000 টাকা। আমরা যে মাসে হিসাব করব তার 31 তারিখে যেটা সেটা হচ্ছে সিডি, এবং পরে এপ্রিলের পরবর্তী মাসের 1 তারিখে সেটা হয়ে যাবে ব্যালেন্স বিডি হিসাবে আসবে। এটা হচ্ছে সমাপনী, আর এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত। ব্যালেন্স বিডি হিসাবে আসবে কত? 75,000 টাকা। এর বিপরীত পাশে যদি ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি হয় তাহলে ডেবিট দিকে হবে ব্যালেন্স বিডি, আবার ব্যালেন্স সিডি যদি ডেবিট দিকে হয় তাহলে ক্রেডিট দিকে হবে ব্যালেন্স বিডি। তারপর দেখো মূলধন হিসাব। মূলধন হিসাবটা বলতো খতিয়ানটা কে বুঝাতে পারবে? একজন বলতো মূলধন হিসাবটা। তোমরা একটু মেয়েরা নাম রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও। রাইতা শুনতে পাচ্ছ? জি মিস। বলো মা। এই যে মূলধন হিসাবটা যে খতিয়ান প্রস্তুত করা হচ্ছে আমাদের, মূলধন হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করব, তাহলে কি বলতো বইটা কি সামনে আছে তোমার? জি মিস। বলো মা। 1 তারিখে লেনদেন ছিল নগদান ডেবিট, নগদান 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। হ্যাঁ। এটার জন্য এখানে নগদের বিপরীত হিসাব যেখানে ছিল মূলধন, মূলধনের বিপরীতে যেটা ছিল নগদান ওইটা লেখা হয়েছে। আর মূলধন যেহেতু ডেবিটে ছিল, মূলধন ক্রেডিটে ছিল, এটার জন্য হ্যাঁ। নগদ হিসাবটাও ক্রেডিটে লেখা হয়েছে। আর যেহেতু এই সাইডেই বেশি আছে, মানে ওই সাইডে কোনো টাকা নাই, এই সাইডে 1,00,000 টাকা, এটার জন্য ওই সাইডে ব্যালেন্স ক্রেডিট সিডি দিকে, হয়েছে ওইটা। হ্যাঁ ক্রেডিট হ্যাঁ, দিকে আমরা যোগ করলাম, মানে পেলাম কত? 1,00,000 টাকা। তাহলে ডেবিট দিকে 1,00,000 টাকা, এখানে কিছু নেই। তাহলে এটা কি হলো আমাদের মার্চের 31 তারিখ। যেহেতু যদি এটা এপ্রিল হতো তাহলে কত হতো? মার্চে এপ্রিল হলে হতো 30 তারিখ, যেহেতু মার্চের 31 তারিখ শেষ দিন, মানে ওই মাসের শেষ দিনে হবে ব্যালেন্স শিটটা, তাই না? জি মিস। হ্যাঁ। তারপর যেহেতু ডেবিট দিকে ব্যালেন্স শিটে আর বিপরীত দিকে কি হবে? ক্রেডিট দিকে আমরা পরবর্তী মাসের 1 তারিখে সেটা কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি। ঠিক আছে। আশাপত্র হিসাবটা একটু বলো তো। আশাপত্র হিসাব অর্পিতা বলতে পারবে মা আশাপত্র হিসাবটা? মিস আসবাবপত্র হিসাব জি। বলতেছি। মিস বলতেছি।
মিস আসবাবপত্র ক্রয় করা হয়েছে, নগদান হিসাব হবে এই জন্য নগদে ক্রয় করা হয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট দিকে বসেছে। এভাবে বলি পরে মা, এভাবে বলো অর্পিতা, বলো যে আশাপত্র জি মিস। হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা আশাপত্র হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করব, তাহলে আশাপত্র হিসাব ডেবিট, এই জন্য আমরা ডেবিট দিকেই লিখবো। কিভাবে লিখবো? বিপরীত হিসাব নামটা দেওয়া আছে নগদান হিসাব, আর বিপরীত হিসাব নামটা আসবে, অর্থাৎ যে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করব আমরা সেই হিসাবটা এখানে লিখতে পারবো না, এর বিপরীত হিসাব নামটা আসবে। ঠিক আছে? কি বলবো জি মিস। তাহলে? আশাপত্র হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করছি, আশাপত্র হিসাব ডেবিট, এই জন্য ডেবিট দিকে হবে। এর বিপরীত হিসাব নামটা কি? নগদান হিসাব, নগদান হিসাবে আসবে কত টাকা? 20,000 টাকা। আশাপত্র সংক্রান্ত আর কোনো লেনদেন নেই, এই জন্য আর কিছু আসলো না। 20,000 টাকা আমরা দুই দিকে যোগ করে বসালাম, দুই টানতে আমরা হিসাবটাকে বন্ধ করে ফেললাম। মার্চের 31 তারিখ অর্থাৎ ওই মাসের শেষের দিনে হচ্ছে ব্যালেন্স সিডি 20,000 টাকা, এবং এর দিকে যেহেতু ব্যালেন্স সিডি 20,000 টাকা, তাহলে বিপরীত দিক হচ্ছে ডেবিট, ডেবিট দিকে পরবর্তী মাসের 1 তারিখে সেটি কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হিসাবে আসবে। ঠিক একইভাবে দেখো ক্রয় হিসাব, 3 তারিখে দেখো ক্রয় হিসাব কি আছে? ক্রয় হিসাব ডেবিট, এই জন্য আমরা ডেবিট দিকে লিখবো। বিপরীত পাওনাদার বিপরীত হিসাব নাম 30,000 টাকা আসছে। তারপর দেখো 25 তারিখে, 25 তারিখে দেখো ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে আমরা লিখবো বিপরীত হিসাব নাম ব্যাংক হিসাব নামে আসবে কত? 6,000 টাকা। ক্রেডিট দিকে আমাদের কিছু নেই, তাহলে ডেবিটটা আমরা যোগ করে পেলাম কত? 36,000 টাকা। ব্যালেন্স সিডি হিসাবে আসবে 36,000 টাকা, এবং পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে 36,000 টাকা আমরা এখানে দেখে দেব। তারপর বিবিধ পাওনাদার, বিবিধ পাওনাদার দেখো 3 তারিখে বিবিধ পাওনাদার ক্রেডিট, এই জন্য ক্রেডিট দিকে বসবে। বিপরীত হিসাব নাম আছে আমাদের ক্রয় হিসাব, ক্রয় হিসাব নামে আসবে 30,000 টাকা। তারপর মার্চের 8 তারিখে, 8 তারিখে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট দিকে আছে, এই জন্য ডেবিট দিকে বসবে। বিপরীত হিসাব নাম আছে বই ফেরত হিসাব 2,000 টাকা। তারপর হচ্ছে 12 তারিখে বিবিধ পাওনাদার ডেবিট দিকে আছে, ডেবিট দিকে বসবে। বিপরীত হিসাব নাম নগদান হিসাব নামে কত আছে? 10,000 টাকা। এই আমাদের বিবিধ পাওনাদার সংক্রান্ত আর কোনো লেনদেন নেই। তাহলে দেখো এখানে 30,000 টাকা, আর এখানে হয়েছে 12,000 টাকা। তাহলে 30,000 টাকা যেদিকে বেশি আমরা সেদিকে লিখবো, ডেবিট এবং ক্রেডিট দুই দিকে লিখে দুই টানতে বন্ধ করবো। 30,000 টাকা থেকে এখন আমরা মাইনাস করবো 2,000 টাকা, 10,000 টাকা। মাইনাস করার পর আমরা পেলাম কত? 18,000 টাকা। এই ব্যালেন্স বিডি হিসাবে আমাদের আসবে কত? 18,000 টাকা। তারপর দেখো বিক্রয় হিসাব আমাদের 5 তারিখে আছে। বিক্রয় হিসাব ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম নগদান হিসাব নামে 25,000 টাকা। মার্চের 22 তারিখে বিক্রয় হিসাব ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম ব্যাংক হিসাবে 8,000 টাকা। আমাদের আর কোনো লেনদেন নেই, তাহলে 25 আর 8 হচ্ছে 33,000 টাকা। আমরা দুই দিকে ডেবিট এবং ক্রেডিট দিকে লিখে হিসাবটাকে বন্ধ করব। ব্যালেন্স সিডি 33,000 টাকা, এর বিপরীত দিক ক্রেডিট দিকে আমরা ব্যালেন্স বিডি 33,000 টাকা লিখবো। দেখো খতিয়ানকে হিসেবে পাকা বই বলা হয় কিংবা সকল বইয়ের রাজা বলা হয়। দেখো এক নজরে বিক্রয় খাতে কত, মানে কোন কোন খাতে বিক্রয় হয়েছে, কিভাবে বিক্রয় হয়েছে তুমি কিন্তু এক নজরে বলে দিতে পারবে এটা দেখে। যে যখন যদি তোমাকে তোমার প্রতিষ্ঠানের তুমি মালিক, তুমি দেশের বাইরে গিয়েছো, যখন বলতে হবে বলো তো এখন বিক্রি কত হয়েছে এই মাসে, তখন এক নজরে বলে দিতে পারবে যে বিক্রি হয়েছে 33,000 টাকা। তখন বলবে কিভাবে বিক্রি হয়েছে, যে নগদে হয়েছে বিক্রি 25,000 টাকা এবং চেকের মাধ্যমে হয়েছে 8,000 টাকা। তাহলে এখান থেকে দেখো এক নজরে বলে দেওয়া যায় যে কত টাকা বিক্রয় হয়েছে, বিক্রয়ের পরিমাণটা কত। এই জন্যই খতিয়ানকে সকল বইয়ের রাজা কিংবা হিসাবে পাকা বই বলা হয়। তা দেখো এখানে বই ফেরত হিসাব, আমাদের বই ফেরত হিসাবে মার্চের 8 তারিখে যে জাবেদাটা আমরা জেনেছি সেটি হচ্ছে বই ফেরত ক্রেডিট ছিল। তাহলে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম কি আছে? পাওনাদার হিসাব, সেই পাওনাদার হিসাব নামে আসবে 2,000 টাকা। তারপর হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব দেখো 5 তারিখে
5 তারিখ না, সরি, ব্যাংক হিসাব দেখো একটু আমাদের কত তারিখে লেনদেনটা হবে। ব্যাংক হিসাব 18 তারিখে। দেখো ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে বসবে, বিপরীত হিসাব নাম নগদান হিসাব নামে আসবে 15,000 টাকা। তারপর হচ্ছে ব্যাংক হিসাব দেখো 22 তারিখ। 22 তারিখ হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব বিপরীত হিসাব নামে আসবে, ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, ডেবিট দিকে বিক্রয় হিসাব নামে আসবে 8,000 টাকা। তারপর দেখো এখানে একটু ঠিক করে নাও তোমরা, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে দেখো 5 তারিখ লেখা আছে, আসলে এটা হবে 25 তারিখ। তোমরা যখন খাতায় করবে অবশ্যই তারিখটা ঠিক করে নিবে। এটা হচ্ছে 25 তারিখ। 25 তারিখে দেখো ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এই দিকে আসবে ক্রয় হিসাব নামে। ক্রয় হিসাব নামে আসবে কত? 6,000 টাকা। তাহলে এই পাশ ডেবিট দিকে বেশি, তাহলে 15, 8, 23,000 টাকা আমরা দুই দিকে লিখবো। 23,000 টাকা থেকে 6,000 টাকা মাইনাস করলে 17,000 টাকা আমাদের ব্যালেন্স বিডি হিসাবে আসবে। তারপর দেখো বেতন হিসাব। বেতন হিসাব হচ্ছে দেখো ডেবিট দিকে বেতন হিসাব, তাহলে ডেবিট দিকে বলবি বিপরীত হিসাব নাম নগদান হিসাব নামে 5,000 টাকা। আর কোনো লেনদেন নেই, এটাই হবে আমাদের ডেবিট এবং ক্রেডিটের মোট দিকে 5,000 টাকা করে লিখে আমরা দুই টার্ম দিয়ে ক্লোজ করে দিব। ব্যালেন্স সিডি হিসাবে আসবে 5,000 টাকা এবং পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে হচ্ছে ব্যালেন্স বিডি হিসাবে আসবে 5,000 টাকা। তোমাদের সৃজনশীল বইয়ের প্রশ্নটি 1 নাম্বার প্রশ্নটি একটু বের করো সবাই, পৃষ্ঠা 102। সবাই একটু 1 নাম্বার প্রশ্নটা বের করো। বের করেছো 1 নাম্বার প্রশ্নটা? জি মিস, বের করেছি। আচ্ছা, সুমাইয়া একটু পড়ো তো মা, 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। মিস এক সেকেন্ড, আমি বের করি নাই। আচ্ছা ঠিক আছে, বের করো। মিস যেটা ঢাকার যে নিরাময় ফার্মা, এটা পড়বো? হ্যাঁ মা, পড়ো, প্রশ্নটা একটু পড়ো। ঢাকা নিরাময় ফার্মা এ 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 1, নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 23,000 টাকার মূল্যে বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। জানুয়ারি 3, জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা। জানুয়ারি 7, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। জানুয়ারি 18, মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত 6,000 টাকা। জানুয়ারি 27, নগদে ওষুধ বিক্রয় 1,40,000 টাকা। কোশ্চেন পড়বো? হ্যাঁ, তাহলে দেখো উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে বের করো তো কত হবে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তোমাদের মধ্যে কে বলতে পারবে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক মূলধন পরিমাণে নির্ণয়ের সূত্রটি আমরা কি জানি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে এখানে প্রারম্ভিক মোট সম্পদ কত আছে বলতো? দেখো জানুয়ারি 1 তারিখ, বলো। মিস এখানে কি সব সম্পদ দেওয়া না? হ্যাঁ, এখানে তো দায় নেই, এখানে কোনো সবই দায়, যোগ হয়ে যাবে। সবই যোগ হয়ে যাবে। তাহলে কত আসবে বলো তো? 1,35,000 টাকা মনে হয়, মনে যোগ হয়? করে দেখ। আচ্ছা ম্যাম যোগ করবো, এখন দেখবো, মুখে আচ্ছা, মুখে হ্যাঁ, করছি। 1,35,000 টাকা। ঠিক আছে, দেখো কিভাবে ছকটি কিভাবে হবে। উপযুক্ত আগে লিখবে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়,
লিখে তারিখ বিবরণ টাকা আর ঘর আমরা দুইটি লিখবো, কারণ আমরা এই প্রথম কলামে হচ্ছে যোগ বিয়োগ সব করবো, এটাকে বলা হয় ইনার কলাম, এবং সব কাজ করার পর আমরা আউটার কলামে মোটটা লিখবো। মিস বলো মা। মিস আমরা এই টাইপের অঙ্কগুলো যদি ছকে না করি, চেষ্টা করবে হিসাব বিজ্ঞানের ছকে সাহায্য অঙ্ক করতে। আর যদি মনে করো সময় সেভ করবে, তখন ওই সূত্রের সাথে লিখতে হবে যে আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তারপর প্রারম্ভিক মোট সম্পদ গুলো লিখবে নগদ যোগ অফিস সরঞ্জাম যোগ ক্রয়, এভাবে লিখে পরে হচ্ছে মাইনাস দিয়ে দায় কিছু নেই শূন্য দেখাবে। তারপর আবার এই তিনটা টাকা লিখবে, লিখে যোগ করে এইভাবে দেখাতে পারো, অসুবিধা নেই। আবার ছক আকারেও দেখাতে পারো, তোমাদের পরীক্ষার সময় যেটা সুবিধা হয় সেটা। তবে আমি সাজেস্ট করব যদি হাতের লেখা দ্রুত হয় তাহলে ছকটাতে উপস্থাপন করলে সবচেয়ে সুন্দর। তাহলে দেখো তারিখ বিবরণ টাকার ঘর দুইটি হবে। জানুয়ারি 1 তারিখে নগদ 55,000 টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা, ক্রয় 30,000 টাকা। এই হচ্ছে প্রারম্ভিক মূলধনের মোট পরিমাণ 1,35,000 টাকা। যেহেতু আমাদের কোনো দায় নেই এই জন্য আর মাইনাস হলো না। আমরা তো লিখবো প্রারম্ভিক মূলধনের মোট পরিমাণ 1,35,000 টাকা। আচ্ছা, জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। 3 তারিখে দেখো জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা। কে বলতে পারবে বলো তো জাবেদাটা কি হবে? জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। মিস এটা ক্রয় হিসাব হবে, ক্রয় হিসাব বসবে। বলো, হ্যাঁ বলো। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদি হয়েছে? মিস এটা পাওনাদার হবে। পাওনাদার। পাওনাদার। ও হ্যাঁ, নাম আছে, নাম নাম আছে, দেখেছো জাহান ড্রাগস। তাহলে এখানে পাওনাদার দিয়ে ড্যাশ দিয়ে আমরা লিখবো জাহান ড্রাগস। তারপর দেখো 7 তারিখে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। এটি কি হবে? আমাদের অধ্যায় 5টা ভালোভাবে পড়বে। অধ্যায় 5-এ হিসাবে ক্লাস চলাকালীন সময়েও কিন্তু বলেছিলাম তোমাদের ক্লাসে যে অধ্যায় 5টা ভালো করে পড়বে। এখানে হিসাবের নামগুলো আছে, তাহলে আর ভুল হবে না। প্রিন্টার মেশিন হবে আমাদের অফিস সরঞ্জাম হিসাব, ঠিক আছে? একটি প্রিন্টার মেশিন বিক্রয়, তাহলে প্রিন্টার মেশিনের হিসাবের নাম কি হবে? অফিস সরঞ্জাম। তাহলে বিক্রয় করেছো নগদ হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর বলো 18 তারিখে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত 6,000 টাকা। এটা জাবেদা কি হবে? ওষুধ ফেরত 6,000 টাকা, তার মানে ক্রয় ফেরত। ক্রয় করা হয়েছিল, ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছিল এই জন্য ডেবিট। এখন ক্রয় ফেরত হলে কি হবে? ব্যয় হ্রাস পাবে, তাহলে ক্রয় ফেরত কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আর পাওনাদার হিসাব কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। পাওনাদার জাহান ড্রাগস হিসাব কি হবে? ডেবিট হবে। 27 তারিখ নগদে ওষুধ বিক্রয় 1,40,000 টাকা। এটি জাবেদা কি হবে? মিস নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। রাইট, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখে নাও ক্ষয়ের সলিউশনটা। আমরা উপরে দেখো লিখবো কি? নিরাময় ফার্মা সাধারণ জাবেদা। এটা লিখে তারপর আমরা কি করব? ছকটা দেখো তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। মেয়েরা খেয়াল করো, আমাদের ছক এবং যা কিছু লেখা দরকার সবকিছু কিন্তু সঠিকভাবে লিখতে হবে। কোনোভাবেই যেন এসবের কারণে আমাদের নাম্বার যেন না কাটে 1 মিনিট, আমরা সেই দিকে খেয়াল রাখবো। তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে জাবেদা করতে গেলে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, না হলে 50% নাম্বার পাবে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার দেখো ব্র্যাকেটে আমরা জাহান ড্রাগস হিসাব লিখে দিব ক্রেডিট, বাকিতে পণ্য ক্রয়। নগদ হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। পাওনাদার জাহান ড্রাগস হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট।
ক্রয় ফেরত দেওয়া হলো। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে বিক্রয় এবং ডেবিট আর ক্রেডিট দিকে আমরা কি করব? যোগ করব, দুই টার্ম দিয়ে কি করব? ক্লোজ করব। এই পাশে কি লিখবো? মোট লিখবো। উত্তর লিখবো জাবেদার মোট যোগফল 2,29,000 টাকা। ঠিক আছে মেয়েরা, বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, কেন আমরা মানে ছোটখাটো কোনো ভুলও আমরা পরীক্ষা করতে চাই না। ছোটখাটো ভুলের জন্য আমাদের জন্য নাম্বার মাইনাস না হয়, এটা আমরা সবসময় খেয়াল রাখবো। সবাই একটু এটা স্ক্রিনশট নাও। রাজশাহী বোর্ড 2019। দেখো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। রাজা এন্ড সন্স 2,50,000 টাকা ব্যাংকে জমা নিয়ে মার্চের 1 তারিখ 2015 তারিখে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ী লেনদেনগুলো কি ছিল? মার্চের 10 তারিখে বৈশাখী ট্রেডার্স থেকে চেকে পণ্য ক্রয় 50,000 টাকা, মার্চ 15 তারিখ অফিস ভাড়া প্রদান 12,000 টাকা, মার্চ 20 তারিখ কম্পিউটার ক্রয় করা হলো 50,000 টাকা, মার্চের 25 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন 8,000 টাকা, মার্চ 30 তারিখ বকেয়া বেতন 7,000 টাকা, মার্চের 31 তারিখ প্রিন্টার মেশিন ক্রয় 15,000 টাকা। প্রশ্ন কি? ক, মাস শেষে ব্যাংক জমার উদ্বৃত্ত দেখাও। মিস। প্রশ্ন খ, বলো মা। মিস আমাদের না আরেকটা ক্লাস শুরু হয়ে হ্যাঁ, গেছে। ঠিক আছে মা, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো এটার? জি দেখো, মিস। খ প্রশ্নে জাবেদা প্রস্তুত করো আর চলমান জের থেকে ক্রয় হিসাব আর অপসারণ হিসাব খতিয়ান প্রস্তুত করো। তাহলে এটা করে গ্রুপে একটু পাঠিয়ে দিও, ছবি তুলে আমি চেক করে দেব। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম।